হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল স্টাডি। আমি সুশান্ত গড়াই। আমি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। তো আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করব। তো তোমরা সবাই জানো, অনেকেই জানো যে আমাদের যে 2022-এর পিএসসি যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে এক্সাম হয়েছিল 2023 সালে এবং এখন ইন্টারভিউ শুরু হয়েছে। আজকের থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। তো যারা আজকে সিভিলের ক্যান্ডিডেট, যারা ফার্স্ট গেছো, সবাইকে বেস্ট উইশেস। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হচ্ছে বা ভালো হবে। যাদের পরবর্তীকালে আছে, এই শুভ কামনা প্রার্থনা করি ভগবানের কাছে। তো এখন যেটার জন্য আমি মেনলি তোমাদের কাছে এসছি, সেটা হচ্ছে বাই মিস্টেকলি এই এক্সামেতে আমি এক্সামে বসেছিলাম এবং বাই মিস্টেকলি বলছি না, এটা বেশি বলা যাচ্ছে, হ্যাঁ আমারও নাম এসছে এবং সেখানে ইন্টারভিউ হয়তো সেকেন্ড ফেজে আমাদের শিডিউল করবে। তো এইটার ব্যাপারে তোমার সাথে কথা বলবো। তো অনেকেরই অনেক রকম কোশ্চেন ছিল, দীর্ঘদিন ধরে আমাকে ফোন করা, মেসেজ করা, অনেক রকম তাদের কনফিউশন। স্যার আপনি কেন জবটাতে ইন্টারভিউতে বসছেন, আপনি তো একটা ভ্যাকেন্সিকে ফিল করে দিচ্ছেন। তো সেই সমস্ত রকম কিছু আমি চিন্তাভাবনাগুলো করেছি। স্টুডেন্টদের রিকোয়েস্ট, অনেকেই অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেছে, তো সেগুলো সমস্ত রকম আমি ভেবেছি এবং দেখলাম যে ঠিকই তো, আমি তো এই জবটা আর করতে পারবো না। কারণ আমি যেহেতু তোমাদের ফুল টাইম কোচিংয়ের জন্যই এনগেজ থাকছি, আমি যেহেতু জবটাকে পুরোপুরি 100% আমি দিয়ে করতে পারবো না, বা আমি জয়েন হয়তো করতে পারবো না, আমার একটা চাকরি হয়তো হবে, আমি হয়তো নাম করতে পারবো যে আমি কোয়ালিফাই করেছি, বাট এটা তো তোমাদের তো ক্ষতি। আলটিমেটলি একটা ছেলে তো চাকরি পেতো, যেটা আমরা অলওয়েজ বলে থাকি যে তুমি এক্সপিরিয়েন্সড আছো, তুমি একটা জায়গাতে জব করছো, তুমি কেন এই জায়গাতে এসে ফিল করছো, সেটা আমরা সব জায়গাতেই বলে থাকি, ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামে আমরা বলে থাকি। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি ইন্টারভিউতে যাচ্ছি না, ইন্টারভিউতে আমি বসছি না। তো এটা পুরোপুরি আমার ডিসিশন। আমি অনেক কিছু অবজার্ভ করেছি এবং যেহেতু আমি যদি জয়েন করতাম, তখন সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফুল টাইম আমি সাপোর্ট করতে পারতাম না, আমার সমস্যা হতো। আমি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার তো মেন মানে টাকার জন্য আমি এরকম ব্যাপারটা নয়, আমি তোমাদেরকে ফুল টাইম সাপোর্ট করি। 24 আওয়ার্সের মধ্যে আমি তোমাদের অল টাইম ফোন রিসিভ করি, রাত্রি 11টা পর্যন্ত তোমাদের ফোন রিসিভ করি, তোমাদের ডাউট ক্লিয়ার করি আমি, যেটা আমি তোমাদের জন্য প্রোভাইড করি। মানে আমি তোমাদেরকে অল টাইম সাপোর্ট করি, তোমাদের যা যা ডাউট থাকে, এবং আমি তোমাদেরকে বলি ফোন করছো না কেন, কি ডাউট থাকে বলো। তো এই সমস্ত আমি করতে পারবো না। তো করতে পারবো না, অনেকেই আমার ভরসাতে আছে, যারা আপনি যদি জব করতে চলে যান তাহলে আমাদের কি হবে, এরকম অনেক কমেন্ট আমি দেখেছি। তারা এরকমভাবে ডিফাইন করেছে, তাহলে স্যার আপনি কি করে আমাদেরকে পড়াবেন, আপনি সময় পাবেন না। স্বাভাবিক জিনিস, যারা জব করতে করতে সময় পায় না, হলে জবটাকে ভালো করে ফোকাস করতে হবে, আর নাহলে আমার পড়ানোটা ভালো করে ফোকাস করতে হবে, দুটোকে ফোকাস করা একসঙ্গে যাবে না। তো যেহেতু আমি জব করব না, জয়েন করব না, সেই রেসপেক্টে আমি ইন্টারভিউতে যাচ্ছি না। এটা আমার পুরোপুরি ক্লিয়ার ডিসিশন, ডোন্ট ওয়ারি। আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টস করে দিলাম যে আমার যেদিন ইন্টারভিউ থাকবো না কেন, আমি ইন্টারভিউতে যাচ্ছি না, আমি একটা ভ্যাকেন্সিকে ফিল আপ করবো না। ইনকেস যদি আমার জবটা হয়ে যায়, তাহলে আমার সেক্ষেত্রে আমাদের একটা ভ্যাকেন্সি ফিল আপ হবে। তো যাই হোক, আমি তোমাদের এটা বললাম। আর তার সঙ্গে সঙ্গে আমি কিছু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু অনুরোধ, কিছু রিকোয়েস্ট আমি করব। তো সেটা আমার এই ভিডিওটা ম্যাক্সিমাম তোমরা শেয়ার করবে, যেন কনসার্ন অথরিটির কাছে, কনসার্ন মানুষের কাছে যথাযথ মানুষের কাছে পৌঁছাতে পারে, এবং যে কথাগুলো আমি পয়েন্ট আকারে বলবো। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছুই আমাদেরকে বলেন, অনেক কিছু করেছেন বা করছেন, সমস্ত রকম কিছু দেখতে পাচ্ছি আমরা। তো সেই রেসপেক্টে আমি যদি দেখি, উনি আমাদের আমি যেহেতু টেকনিক্যাল ফিল্ডের লোক, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের লোক, তো সেই রেসপেক্টে আমি কিছু আমাদের যে প্রবলেমগুলো, সেগুলো আমি আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে আমি তুলে ধরতে চাইছি। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু কথা বলি বিগত ইয়ার্সের আমাদের পিএসসির ভ্যাকেন্সি নিয়ে। পিএসসি একটা মাস রিক্রুটমেন্ট অথরিটি, সবচেয়ে বেশি রিক্রুট করে আমাদের পিএসসি, বিভিন্ন রকম ডিপার্টমেন্টে পোস্টিং দেয়, তো রিক্রুটমেন্ট অথরিটি। তো আমি পিএসসির কাছেই আমি আর্জি জানাবো, এবং সেটা যথাযথ মানে পার্সনের কাছে যেন পৌঁছাতে পারে, সেটা তোমরা করে দেবে ব্যবস্থা। তো আমি দেখতে পাচ্ছি, আমরা যখন প্রিভিয়াসলি দেখি, আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছিল বিগত 2000 আগে, আমি যদি দেখি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, আমি এগুলো কোথা থেকে পেয়েছি, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখে পেয়েছি, কারণ প্রিভিয়াস ইয়ার্সে এক্সাম্পল হয়েছিল, সেখান থেকে আমি দেখে পেয়েছি কোশ্চেনগুলো, মানে সালগুলো।
1999 সালে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপর থেকেই কোশ্চেনগুলো আছে। 1999, ভালো করে একটু নোট ডাউন করুন যারা দেখছেন ভিডিওটা। 1999 সাল, তারপরে 2000 সাল, 2001 সাল, 2002 সাল, 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2007, 2009, 2016, 2017, 2022, যেটা লাস্ট এখন চলছে। আমি যদি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কারেন্ট সরকার, সেই সরকার আমাদের আসে 2011 সালে। 2011 সালের আগে আমি যদি একটু বর্ডার লাইন করি, 2011 সাল, আমি যদি একটু বর্ডার লাইন করি, এটা আমাদের 2011 সাল, যেখানে আমাদের নতুন সরকার গঠন হয়। আমরা সবাই আশা করেছিলাম বা আশা করে আছি যে ভালো কিছু হবে। 3টে টার্ম পেরিয়ে গেল, তো তার রেসপেক্টে যদি আমি ডিফাইন করি, মানে 3টে টার্ম অলরেডি এটা তো চললো, 2026 আমাদের আবার ভোট আছে। তো এর আগে আমাদের নতুন যে মানে আমাদের পুরনো যে সরকার ছিল, যেটা আমাদের সাবেক সরকার যেটা বলা হয় সিপিএম সরকার, সেখানে আমাদের ভ্যাকেন্সি বার করেছিল 2009 সালে, 2009 সালে, তার আগে 2007, তার আগে 2005, তার আগে 2004, তার আগে 2002, 2001 আর 1999 যেটা বললাম। এরপরে যখন আমাদের নতুন সরকার গঠন হয়, আমরা সবাই চেয়েছিলাম যে কিছু পরিবর্তন হোক, বাট এতটা পরিবর্তন আমরা চাইনি। কি পরিবর্তনটা হয়েছে? 2011 পরে অ্যাকচুয়ালি কোনো স্টেটে বা কোনো কান্ট্রিতে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারবো? আমরা ডিফাইন করতে পারবো রিকোয়ারমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা যে কতটা, সেই রেসপেক্টে আমরা ডিফাইন করতে পারবো যে কতটা আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস ডেভেলপমেন্টে আমাদের একটা বিশাল বড় রোল আমরা জানি। তো সেই রেসপেক্টে যদি আমি ডিফাইন করি 2011 পর থেকে, 2011 পর থেকে ভ্যাকেন্সি আমাদের 2000 লাস্ট বেরিয়েছিল আমাদের এই নতুন সরকার আসার পরে 2011 পর থেকে 2016 সালে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল। দেন পরপর 2000 ভ্যাকেন্সি বেরোলো, 2017 সালে বেরোলো, আবার 2017 বেরোলো, 2017, দেন তাহলে 16 থেকে 17 আমাদের এক বছর গ্যাপ, দেন আবার বেরোলো আমাদের 2022 সালে, 2022 সালে বেরিয়েছে। তাহলে কতটা গ্যাপ হলো? এদিকে 3 বছর, এদিকে 5 বছর, অ্যাপ্রক্সিমেটলি প্লাস 5 ইয়ার্স পরে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। বাট যদি আমরা প্রিভিয়াসে দেখি 1, 2, 4, 5, 7, একটু দেখতে পাচ্ছি আমরা যে কত ফ্রিকোয়েন্টলি ভ্যাকেন্সি বেরোতো তখন। বাট রিসেন্টলি অনলি 3খানা ভ্যাকেন্সি নিয়োগ হয়েছে, এখানে ভালো রকম ভ্যাকেন্সিও ছিল। তাহলে একটা জায়গার ডেভেলপমেন্ট কিন্তু আমরা এরকম করে ডিফাইন করতে পারি না। আমরা ডিফাইন করতে পারি কিভাবে? যে আমাদের কত ভালো ছেলেরা, মানে কত আমাদের ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে রিক্রুটমেন্ট, মানে কত আমাদের নিয়োগ হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া তো পুরোপুরি বন্ধ। আর দেখতে পাচ্ছি 2022 সালে পরীক্ষা হয়েছে, এটা 2024 সাল, আরো ভেরি স্ট্রেঞ্জ জিনিস, এটা 2024 সালে এখনো ইন্টারভিউ চলছে। তাহলে একটা মানুষ একটা ভ্যাকেন্সির জন্য কতদিন ওয়েট করে থাকবে? সে যদি পাস করে থাকে, সে যদি শিওর যে আমি ভ্যাকেন্সিটা আমি মানে ক্লিয়ার করেছি আমি, তো কতদিন ওয়েট করে থাকবে? তো এগুলো নিয়ে একটু ভাবার আপনাদের সময় কিন্তু এবারে এসে গেছে। একটু ভাবুন এগুলো নিয়ে, কারণ এরকম করে আপনার পাবলিকের সাথে, মানুষের সাথে এরকম করে আপনি করতে পারেন না। আপনারা একটা রিক্রুটমেন্ট প্রসেসের পার্টিকুলার টাইম আছে, ডিউরেশন আছে, যে এই টাইমের মধ্যে আমাদের এগুলোকে সমস্ত রকম প্রসেস কমপ্লিট করতে হবে, জয়েনিং করাতে হবে। আপনারা 24 ইন্টারভিউ নিচ্ছেন, 25 লাস্টে গিয়ে জয়েনিং দেবেন, জয়েনিং আবার স্টেপ বাই স্টেপে দেবেন, মেবি 2026 মধ্যে চলে যেতে পারে এগুলো। তো এটা কি ঠিক কথা হচ্ছে? জিনিসগুলো নিয়ে ভাবুন একটু। আমি মাননীয়কে বলছি জিনিসগুলো একটু ভাবুন এগুলো নিয়ে, কারণ এরকম করে চলতে পারে না। এরা আমাদের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বলছে, এরকম মানে সমস্ত রকম জায়গাতেই আছে। আর একটা পুরো স্টেটকে ডেভেলপ করতে গেলে যেরকম সমস্ত রকম জায়গাতে রিক্রুটমেন্ট দরকার, সেরকম ইঞ্জিনিয়ারদের রোলও কিন্তু অপর, সেটা আমরা ভুলতে পারবেন না। ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমাদের ইঞ্জিনিয়াররা ভালোভাবে কাজ করতে পারবে। আপনারা করছেন কি করছেন? কন্ট্রাকচুয়াল নিয়ে নিচ্ছেন। এর কন্ট্রাকচুয়ালে যে ছেলেগুলো জব করছে, সেই ছেলেগুলো তো সারাদিন ধরে সেই গরুর মতো কাটাকাটি করছে, কারণ জানে তার যদি ঠিকঠাক করে কথা না শুনে বা ঠিকঠাক করে কাজ না করে, তার চাকরি চলে যেতে পারে। আলটিমেটলি সবাই কাজ রেসপন্সিবিলিটি হয়ে কাজ করে, এমন নয় যে কাজ করে না। বাট এই যে মনের মধ্যে অল টাইম ভয় নিয়ে কাজ করাটা, আমি দেখতে পাচ্ছি 2022 সালে আমরা তো যেহেতু প্রিপারেশন দিই, আমরা জানি 2022 সালে যে পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে মোর দেন 200খানা ভ্যাকেন্সি ফিল আপ করবে যারা অলরেডি কন্ট্রাকচুয়ালে আছে। তাহলে যে কন্ট্রাকচুয়ালে, যে সেটা এতদিন ধরে কাজ করছিল, যে এক্সপিরিয়েন্স, সে আবার এখানে নতুন ডিপার্টমেন্টে জয়েন করবে, সে আবার এক্সপিরিয়েন্স হবে, সে আবার ফ্রেশারও জয়েন করবে, কারণ তার যে ফিল্ড, সেই ফিল্ড অলরেডি ডিফারেন্ট। তাহলে আপনি ওখানে যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়েছে, সেগুলো আবার কিভাবে নিয়োগ করবেন? সেটা বুঝতে হচ্ছে কিভাবে নিয়োগ হচ্ছে এগুলো। দ্যাট মিনস এগুলো একটু আপনারা ফলো করেন। এগুলো আমার রিকোয়েস্ট আমাদের পড়তে, আমরা যে কোচিং সেন্টারে পড়াচ্ছি, আমাদের টিচার, অ্যাজ এ টিচার আমরা রিকোয়েস্ট করছি, এই জিনিসগুলো একটু ভাবার সময় আমাদের কিন্তু এসছে, এগুলো একটু সিরিয়াসলি ভাবুন এগুলো নিয়ে। তারপরে সবচেয়ে বড় কথা, আপনি বারবার ধরে একটা কথা আমাকে বলেন, আমরা দেখেছি, লক্ষ্য করেছি, খুব ভালো কথা, যে আপনি প্রচুর কলেজ ওপেনিং করে দিচ্ছেন, আইটিআই কলেজ করে দিচ্ছেন, আমাদের পলিটেকনিক কলেজ করে দিচ্ছেন। বাট সেগুলো করে কি কোনো আলটিমেটলি লাভ কিছু হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না।
ছেলেরা পাস করছে, পাস করার পরে সেই ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু, গুজরাট সেখানে গিয়ে কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ডেভেলপমেন্ট কোথায়, আমাদের জব কোথায়? একটা ছেলে যে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং পাস করার পর 3 বছর খাটলো, পরিশ্রম করলো, আগের যে সময় ছিল তখন সেই সময় কিন্তু আর নেই। এখন পুরোপুরি আমাদের এত পরিমাণ কম্পিটিশন বেড়েছে, ছেলেদেরকে জব না দিলে সেই ছেলেরা কি হচ্ছে ডিমোটিভেট। প্রিপারেশন নিতে যাচ্ছে, কি করে নেবে সে? কারণ গভর্নমেন্টের ভ্যাকেন্সি ফ্রিকোয়েন্টলি বেরোচ্ছে না। কি করে সে সাহস করে বসে থাকবে প্রিপারেশন নেওয়ার জন্য? কি করে সে ভ্যাকেন্সির জন্য বসে থাকবে? দ্যাট মিনস এগুলো আমাদের কিন্তু ভাবার সময় চলে এসছে। মাননীয় ম্যাডাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এগুলো নিয়ে একটু ভাবুন। এরকম করে চলতে পারে না। একটা ছেলের ফিউচার নিয়ে আমরা এরকম করে করতে পারেন না। আমরা কলেজ করে দিচ্ছেন, পাস করে গেছে, সবকিছু বুঝে গেছি, পাস করে গেল, পাস করার পর কি করবে? রিসেন্টলি একটা কলেজের খবর আমি পেলাম, আমি কলেজের নাম করছি না। আগে তো পলি 40, পলি 60 দিয়ে ভর্তি হতো, জেক্সপো হতো, আপনারা জেক্সপো তুলে দিলেন। তার কারণ কি? জেক্সপো দিয়ে ছেলেরা ভর্তি হচ্ছে না, মানে আলটিমেটলি পলিটেকনিক কলেজগুলোতে সিট এমটি থেকে যাচ্ছে, সেখানে স্পট কাউন্সেলিং করে ভর্তি করতে হচ্ছে। এবং রিসেন্টলি কোন একটা কলেজে আমি ঘটনা পেয়ে শুনেছি যে আমি সিভিল ডিপার্টমেন্টের কথা বলছি, সিভিলের 60খানা ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সি নয়, পোস্ট ছিল সিভিলের, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার থেকে। সেই 60খানা ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমেতে 60খানা ছেলের মধ্যে 20খানা ছেলের 20 নাম্বার অফ ছেলের ফার্স্টে যতগুলো সাবজেক্ট ছিল সমস্ত রকম সাবজেক্টে সাবলি, মানে ব্যাক চলে ফেল করেছে সমস্ত রকম সাবজেক্টে। তার উপায় কি? সে ওয়েট করবে 1 বছর, পরবর্তীকালে সে আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, যদি সে ইন্টারেস্টেড হয় তবেই সে আবার বাকি ইয়ারগুলো ডিভাইন করতে পারবে। দ্যাট মিনস এখান থেকে 20 জন চলে গেল ঘর, তারা এখন ওয়েট করে থাকবে 1 বছর। আমি শিওর যে সেই ছেলেগুলো 1 বছর ওয়েট করবে না, তখন সে আসবেই না পড়তে। আর তাহলে 40খানা সিট রয়ে গেল। এই 40খানা সিটের মধ্যে একটা ছেলেও এমন নেই যে সমস্ত রকম সাবজেক্টে পাস করেছে। এটা ট্রু ফ্যাক্ট, এটা কোনো একটা কলেজে ঘটনা, 40খানা ছেলের মধ্যে 40খানা ছেলেরই কোনো সাবজেক্টে ব্যাক আছে, সাবলি আছে। দ্যাট মিনস এডুকেশন কোথায় গেছে আমাদের? কোথায় গেছে? এগুলো নিয়ে আমরা একটু ভাবুন। পলিটেকনিক কলেজের যেখানে যে পরিমাণ ফ্যাকাল্টি থাকা দরকার সেই পরিমাণ ফ্যাকাল্টি থাকছে না। দ্যাট মিনস একজন ফ্যাকাল্টি কতটা ইমপ্রুভ করতে পারবে? এতগুলো ছেলের জন্য যে সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি থাকা দরকার, যেগুলো আপনি নতুন কলেজ খুলছেন সেই কলেজে ফ্যাকাল্টি কোথায়? নিয়োগ কোথায়? পলিটেকনিক কলেজের লেকচারার 2019-এ লাস্ট বেরিয়েছিল। লেকচারার 2019-এ আমাদের লাস্ট বেরিয়েছিল, 2019-এ 18-তে বেরিয়েছিল, 19-এ পরীক্ষা হয়েছিল। তারপর থেকে কোনো নিয়োগ নেই, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি বেরিয়েছিল, যদি আমি দেখি 2020 সালে লাস্ট বেরিয়েছিল আমাদের এই ভ্যাকেন্সি, 2020 সালে লাস্ট বেরিয়েছিল। তারপর তার আগে বেরিয়েছিল 2016 সালে, তার আগে বেরিয়েছিল 2014 সালে, তার আগে বেরিয়েছিল 2012 সালে, তার আগে বেরিয়েছিল 2007 সালে, তারপরে 2003 সালে, তারপরে 2001 সালে। দেখতে পাচ্ছেন যে গ্যাপটা ছিল 12 থেকে 14, 14 থেকে 16, তারপর 16 পরে 20 হলো, 4 বছর গ্যাপ। দেন আজকে হয়ে গেল 2024, এখনো কোনো ভ্যাকেন্সির কোনো খবর নেই। এরকম করে কতদিন চলতে পারে? একটা ছেলের ডে বাই ডে তো এজ তো কমছে না, তার তো এজ বাড়ছে। সে যদি এইকে ফোকাস করে থাকে যে আমার এবার হলো আমি পরেরবারও দেবো, এবারে সে কখন আর ভ্যাকেন্সি বেরোতে তখন খবর নেই। এরকম হচ্ছে কেন? এটা তো আমাদের অধিকার, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, তো এরকম হচ্ছে কেন? এটা নিয়ে আমরা ভাবুন। আমাদেরকে বারবার ছেলেরা বলে স্যার ভ্যাকেন্সি, আমরা প্রিপারেশন নেবো কিভাবে, আমরা ভ্যাকেন্সি বেরোচ্ছে না। তাহলে আমরা ছেলেদের কি করে মোটিভেশন দেবো? আমরা জব কি করে করবে? একটা ছেলে 8,000 টাকা বেতন চাকরি করছে গিয়ে পরে, আর এখনকার লেবারের বেতন প্রত্যেকদিন 300 টাকা। তাহলে সে একটা ইঞ্জিনিয়ার হয়ে 8,000 টাকা বেতন কাজ করতে হচ্ছে তাকে, কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, ফ্যাকাল্টি সেরকম সাফিসিয়েন্ট নেই, ইনস্ট্রুমেন্ট সাফিসিয়েন্ট নেই। আপনি এগুলো কবে ডিফাইন করবেন? এগুলো কবে বলবেন? কবে এগুলো আমরা এত কিছু সুবিধা পাবো? আমরা আমি একটা জায়গাতে ফোকাস করছি, এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম হয়ে আছে, স্বাস্থ্য, শিক্ষা, সব জায়গাতে এরকম হয়ে আসছে। তো এগুলোকে আপনি একটু গুছিয়ে রেডি করুন। আমরা আপনার উপর অনেক ভরসা করে আছি যে আপনি এগুলো দেখবেন, একটু দেখুন। এগুলো এরকম করে চলতে পারে না। মানুষজন সমস্ত রকম বিষয়ের উপরে মানে ওয়াকিবহল। রিকোয়েস্ট করছে, এগুলো আমি হাত ধরে আপনাদের কাছে, এগুলো দেখুন। এরকম করে চলতে পারে না। একটা প্রত্যেক বছরের ইয়ারে ভ্যাকেন্সি বেরোলে ছেলেরা কম করে ভ্যাকেন্সি বার করুন। আমাদেরকে ভ্যাকেন্সি বার করতে কে বলেছে? কম করে বার করুন। বেশি বার করতে বলছে কে? 200-300 করে ভ্যাকেন্সি বার করুন, কিন্তু ভ্যাকেন্সিটা একটা রেগুলার বেসিসে বার করুন, যেন ছেলেরা একটা আশায় প্রিপারেশন নেয় যে না প্রিপারেশন নেবো এবং সেই রেসপেক্টে আমরা চাকরিটা পেতে পারি, একটা মানে মোটিভেশন যেন তারা পায়। কি করছে? চাকরি মানে এখন ফ্রিকোয়েন্টলি গভর্নমেন্ট ভ্যাকেন্সি বেরোচ্ছে না, জব করতে যে পড়াশোনা করা যায় না সেটা আমরা ভালো করেই জানেন, সম্ভব না। কারণ কলেজে কোয়ালিটি এডুকেশন নেই। খুব কম সংখ্যক কলেজ আছে যেখানে ভালো এডুকেশন হয়, সেখানে ম্যাক্সিমাম কলেজে সিট এমনি থেকে যাচ্ছে এমটি। এই যে 20খানা ছেলে চলে গেল, আমরা তো লস হয়ে গেল। 20খানা ছেলে চলে গেল, তাহলে সেই 40খানা ছেলেকে
বাকিরা কন্টিনিউ করছে। হয়তো মেবি দেখা গেল যে 40খানা ছেলের মধ্যে আবার সেকেন্ড ইয়ারে গিয়ে পরে আরো 10খানা ছেলে চলে গেল। এরকম করে চলতে পারে না। এরকম করে কতদিন চলবে? আইটিআই কলেজে আপনি বললেন পিপি মডেলের আইটিআই কলেজ করেছেন, সেখানে আপনি বিল্ডিং করে দিলেন, বাকি ফ্যাকাল্টি এবং ইনফ্রাস্ট্রাকচার যে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট সেটা তো আমাদের দেখছে পাবলিক। সেখানে কি পরিমাণ পড়াশোনা হয় সেটা আপনি ভালো বুঝতে পারছেন। সেখানে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে আইটিআই ইনস্ট্রাক্টর নিয়োগ করছে। সেখানে তারা ছেলেরা কিভাবে ওই যে ওই ছেলেগুলো যেগুলো ভালো করে পড়াশোনা করলো না সেগুলো ওখানে যে পড়াচ্ছে, তো সে তারা কিভাবে পড়াবে ওখানে? একটা যে স্কিল পার্সন তৈরি হবে আইটিআই পাস করার পরে, সে ছেলেরা কিভাবে ডিফাইন করবে নিজেকে যে আমি স্কিল্ড? হচ্ছে কোথায়? ভ্যাকেন্সি নিয়োগ জব তো নেই, আর সেরকম ভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে না। তাহলে আইটিআই কলেজ তো খুলে দিলে হবে না, খুলে দেওয়ার পরে প্লেসমেন্টের জন্য আমরা ভাবতে হবে কলেজ ক্যাম্পাসিং কোথায় যাচ্ছে, আর কোম্পানিগুলো রিক্রুট করছে কোথায়? প্রত্যেকটা কলেজ এখন ক্যাম্পাসিং হচ্ছে না। আমরা ইন্টারভিউ দেখছি প্রত্যেকটা ছেলে বলছে স্যার কলেজ এরকম ক্যাম্পাসিং হয়নি। এর কারণটা কি? এরকম তো হতে পারে না। আমরা জিজ্ঞাসা করছি যে আপনি কি করেছেন এতদিন ধরে? স্যার প্রিপারেশন নিচ্ছি। জব করেনি, স্যার জবের কোনো স্কোপ পাইনি, বাইরে পাঠিয়ে দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সেরকম জব নেই। এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন? এরকম কেন করছেন আপনারা? এগুলো ভাবুন, এগুলো নিয়ে। ইঞ্জিনিয়ারদের উপরে একটু হলেও আপনারা সহৃদয় হন। এটা আমাদের কর্তব্য, রেসপন্সিবিলিটি। আমরা ভোট দিয়ে আমাকে পাঠিয়েছি, ওই চেয়ারে বসিয়েছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি চাইছি, রিকোয়েস্ট করছি এগুলো নিয়ে। আমি জাস্ট ইনফরমেশন দিলাম, এগুলো অনেক কিছু এরকম এই নাম্বার অফ এক্সাম্পল আছে, ইনফরমেশন আছে। আমি এই বলে আমার এই ছোট্ট আমার অ্যানালিসিস আমি শেষ করলাম। আশা করি যারা আমার ভিডিও দেখছো, তোমরা যারা আমার স্টুডেন্ট, তারা ভিডিওটি শেয়ার করবে এবং ম্যাক্সিমাম জায়গাতে তোমরা পাঠিয়ে দেবে কনসার্ন অথরিটি যেন এগুলো জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করে। এরকম করে চলতে পারে না। থ্যাংক ইউ।